একটু ইম্পর্টেন্ট। এর আগে আমরা একটু জেনে নেই যে আপনাদের আগের ক্লাসে কোনো সমস্যা আছে কিনা। যদি কারো কোনো কোশ্চেন থাকে আগের ক্লাসের উপর, সেটা নিয়ে একটু ডিসকাস করে আমরা হইলো আমাদের মেইন চলে যাবো। মানে আজকে জাস্ট ম্যাথই করব, আজকে 2টা ম্যাথ দেখতেই হবে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, তাহলে আদারওয়াইজ শুরু করব। কিন্তু শেয়ার দিই, স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার আচ্ছা, এই যে বইটা দেখা যাচ্ছে তো? ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আশা করি কারো কোনো কোশ্চেন নাই, বা হয়তো এখনো দেখেন নাই, এই জন্য হয়তো কোশ্চেন নাই। আমরা গত ক্লাসে এই যে এক্সাম্পল 4 টু বেশি দূর আগাইতে পারি নাই, অনেক ঝামেলা হইতেছিল। এই যে হোয়াট ইজ দ্য স্পিড অফ রোটেশন অফ দিস জেনারেটর, আর এই এ আর বি সম্ভবত সলভ করছিলাম, বি পর্যন্ত সলভ করছিলাম যে হাউ মাচ ফিল্ড কারেন্ট মাস্ট বি সাপ্লাইড টু দ্য জেনারেটর টু মেক দ্য টার্মিনাল ভোল্টেজ 480 ভোল্ট নো লোড। এই পর্যন্ত আমরা শেষ করছিলাম। তো আজকে আমরা বাকিটা শেষ করব। তাহলে শুরু করি সি নাম্বার থেকে। সি নাম্বার থেকে শুরু করি। দেখেন, if the generator is now connected to a load and the load draws to 1200 অ্যাম্পিয়ার। আচ্ছা, আগে একটু কোশ্চেনটা আরেকবার দেখাইনি আপনাকে, আগে তো মেইন কথা হলো আমার একটা ডেল্টা কানেক্টেড অল্টারনেটর আছে, যার টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 480 ভোল্ট দেওয়া আছে, হার্টসটা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্টস, আর এটা একটা 4 পোল সিনক্রোনাস সিস্টেম, এবং এর ওসিসিটা দেওয়া ছিল, এবং এর এক্সেসটা দেওয়া আছে। তারপরে হলো আর এটা দেওয়া ছিল, এই যে আরে দেওয়া ছিল, এবং বলছে যে একটা ফুল লোডে সেইটা হলো 1200 অ্যাম্পিয়ার দেয়, 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং থাকে। এগুলো বিভিন্ন ইনফরমেশন, মানে এটা হচ্ছে আইএ। হ্যাঁ, আইএ দিছে, আর এটা পাওয়ার ফ্যাক্টর থিটা বের করার জন্য এইটা দিছে। আর হলো আন্ডার ফুল লোড কন্ডিশন ফ্রিকশন উইন্ডেজ লস, বিভিন্ন লস কত কি সেটা বলা আছে। এখন 1 নম্বরে আমাদের বের করছিলাম কি আমরা, সেটা হচ্ছে স্পিড অফ রোটেশন অফ দিস জেনারেটর। এই জেনারেটরের স্পিড অফ রোটেশন, সেটা সিম্পল ফর্মুলা 120 এফি মারলেই হয়ে যায়। 120 এফি বাই পি এটা দিলেই এটা আরপিএম এ অ্যান্সার বের হয়। এই বারবার বলতেছি আরপিএম, এরপরে দেখবো পরীক্ষায় কিছু স্টুডেন্ট হয়তো রেট পার সেকেন্ড লিখে রাখছে, এটা কিন্তু আরপিএম এ বের হবে। হ্যাঁ, এটাকে টোয়াইস পাই বাই 60 দিয়ে গুণ দিলে তখন কেবল রেট পার সেকেন্ড পাওয়া যায়। আর হাউ মাচ ফিল্ড কারেন্ট মাস্ট বি অ্যাপ্লাইড টু দ্য জেনারেটর টু মেক দ্য টার্মিনাল ভোল্টেজ 480 ভোল্ট এট নো লোড। এই জায়গায় বুঝাইছে যে আমাদের টার্মিনাল ভোল্টেজটা আমরা যদি 480 ভোল্টে রাখি, 480 ভোল্টে আমরা টার্মিনাল ভোল্টেজটা রাখতে চাই, তাইলে ফিল্ড কারেন্টটা কত। তো এই জায়গার মেইন চ্যালেঞ্জটা কি, এইখানের মেইন চ্যালেঞ্জটা দেখেন, যদি নো লোড বলে, নো লোড মানে কোনো লোড নাই, নো লোড বলতে আমরা বুঝি কোনো লোড নাই। তো সেই অবস্থায় যে এখানে যদি কোনো নোট না থাকে, আমাদের হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে না এখন? হোয়াইট বোর্ড দেখতেছেন না? না না স্যার, শুধু স্লাইড দেখা যায়। দেখা যায়? না স্যার, মানে না স্যার। পিডিএফ দেখা যায়। ও, এই হোয়াইট বোর্ডটা এরকম করে কেন? কতদিনও দেখা যায়। আচ্ছা, এখন দেখা যায় না? না স্যার। আচ্ছা,
আছে, আমরা এখানে দেখাই। তো যেটা বলতেছিলাম, এখানে হলো আমাদের নো লোড বলছে। তো আমরা জানি আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ছিল সেখান থেকে আমরা জানি, যেহেতু এটা হচ্ছে পি5 আর এটা হচ্ছে ইএ, এটা হচ্ছে আমাদের আইএ। সো এখান থেকে আমরা জানি যে আমাদের এট নো লোডে এটা ওপেন সার্কিট থাকে এবং তখন ইএ ইজ ইকুয়াল টু পি5 হয়। এবং যেহেতু এটা ডেল্টা কানেক্টেড, এই কারণে ডেল্টা কানেক্টেডে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সেম হয়। সেই হিসেবে এই 480 ভোল্ট যেটা দেওয়া আছে এটা কিন্তু লাইন ভোল্টেজ। আর যেহেতু এটা ডেল্টা কানেক্টেড অল্টারনেটর, এই কারণে আমাদের ইএ এটা 480 ভোল্টই হবে পি5 এর মান, কারণ এটাই ফেজ ভোল্টেজ। যদি ওয়াই কানেক্টেড হইতো তাহলে এটাকে √3 দিয়ে ভাগ দিতাম, যেটা গতদিন বলছি। তো ইএ আমরা পাইলাম 480 ভোল্ট। এখন যদি ইএ 480 ভোল্ট হয়, এই ইএ কে 480 ভোল্টে রাখতে হলে আমার কত ফিল্ড কারেন্ট লাগবে সেইটা আবার বলা আছে এই এই কার্ভ থেকে আমরা বের করতে পারছিলাম। যে এখানে 480 ভোল্ট কোথায় হয়, এইখানে হয়। তো এটা 4.5 এর কাছাকাছি হয়, এটা গতদিন দেখাইছিলাম। এই পর্যন্ত আমরা গতদিন পড়ছিলাম। এবারে আসেন, এই যে ইএটা, ইএ দ্যাট ইজ এই যে ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ বা ইনডিউসড ভোল্টেজ যেটাকে আমরা বলি, এই ইএ ইজ ইকুয়াল টু কিন্তু কে5 ওমেগা। অর্থাৎ, এবং আমি বলছি কে আর ওমেগা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ, একটা অল্টারনেটরের ক্ষেত্রে। তো ইএ প্রপোর্শনাল টু কিন্তু ফাই। দ্যাট মিনস আপনার ইএটা অর্থাৎ এই যে ইনডিউস ভোল্টেজটা, এটা অনলি ডিপেন্ড করে ফাই এর উপর। ফাই মানে কি? ফিল্ড কারেন্ট। ফিল্ড কারেন্ট কোনটা? ওই যে এখানে আমরা একটা ডিসি সোর্স ইউজ করি রোটরে, এই যে আরএফ, এটা হলো এলএফ। এই যে একটা ডিসি সোর্স ইউজ করি, এইখান থেকে যে কারেন্টটা যায় সেটাই তো আমার আইএফ, ফিল্ড কারেন্ট। তো এই যে ফিল্ড কারেন্টটা যত বেশি হবে, আইএফ যত বেশি হবে, আইএফ আমার যত বেশি হবে, ফাইও তত বেশি হবে। আইএফ মানেই ফাই, আর আইএফ যত বেশি ফাই তত বেশি, ইএও তাইলে তত বেশি হবে। এবং ইন কেস যদি আপনি আইএফ কে চেঞ্জ না করেন, দ্যাট ইজ ফিল্ড কারেন্ট কে যদি চেঞ্জ না করেন, তাইলে আপনার ইএটাও ফিক্স থাকবে। কি বলছি, বুঝা গেছে? জি স্যার। তো কথা, আইএফ ফিক্সড তো ইএ ফিক্সড। আর আইএফ ফিক্স থাকলে দুনিয়ার এমন কিছু নাই যে ইএ কে চেঞ্জ করতে পারে, ঠিক আছে? কারণ ওমেগা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে অ্যাজ অল্টারনেটর এর ক্ষেত্রে। ঠিক আছে, তাইলে এইটুকু জ্ঞান নিয়ে আমরা সি নাম্বারে যাব। সি নাম্বারটা একটু কঠিন, হ্যাঁ, এবং এই কোশ্চেনটা কিন্তু আমি বলছি ফাইনালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইফ দ্য জেনারেটর ইজ নাও কানেক্টেড টু এ লোড, দ্য লোড, এখন বলতেছে এই জেনারেটরটা আগে তো নো লোডে ছিল, এখন নো লোড নাই, এখন একটা লোডের সাথে আমরা কানেক্ট করছি। দ্য লোড ড্রস 1200 অ্যাম্পিয়ার এট 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। How much field current, that is IF, will be required to keep the terminal voltage equal to 480 volt? এর আগে নো লোড ছিল, তো টার্মিনাল ভোল্টেজ 480 মানে ইও 480, খুব ইজিলি বের করছি। বাট এখন কিন্তু আমার ভি5 যদিও 480 ভোল্ট, বাট ইএ কিন্তু 480 হবে না, ইএ কিন্তু 480 হবে না, বেশি কম হবে। তো এইটা আমাকে বের করতে হবে, এই ইএটা বের করতে হবে। সো এই ইয়েটা আমরা কিভাবে বের করব, তার জন্য একটা ইকুয়েশন আমাদেরকে মনে রাখতে হবে। সেই ইকুয়েশনটা লিখতেই হোয়াইট বোর্ডটা নিছিলাম, বাট দুঃখজনক ভাবে দেখা যাচ্ছে না, সমস্যা নাই, আমাদের আরো উপায় আছে। আচ্ছা, তো আমরা তাইলে ইয়েটা করব, থেকে অ্যানোটেট করে দেখাই। তো আমাদের যেটা ছিল সেটা হলো সার্কিটটা এরকম ছিল, তাই তো, প্লাস মাইনাস। এই সার্কিটটা আমাদের বারবার আঁকা লাগতেছে, দেখছেন? মানে হলো এই সার্কিটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা বোঝার ক্ষেত্রে বা এই সিনক্রোনাস জেনারেটর ম্যাথ করার ক্ষেত্রে। আশা করি এতক্ষণে আপনাদের মাথায় গেঁথে গেঁথে গেছে এই সার্কিট। তো আচ্ছা, এখন এইখানে আমরা যদি একটা কেভিএল চালাই, এইখানে যদি একটা কেভিএল চালাই, তাহলে কি আসবে বলেন তো? আমরা যদি শুরু করি ইএ থেকে, তাহলে ইএ থেকে শুরু করলে ফার্স্টে পাই মাইনাস, এখান থেকে লিখি মাইনাস ইএ, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু, এই যে মাইনাস পাইলাম ফার্স্টে, ইএ মাইনাস ইএ নিলাম,
এখানে ঘুরতে ঘুরতে কারেন্ট এখান থেকে যাচ্ছে, তাহলে এখানে প্লাস এইখানে মাইনাস, আবার এখানে প্লাস এখানে মাইনাস। সো এখানে আমরা পাবো কি প্লাস মাইনাস ইএ প্লাস আইএ আর এ প্লাস জে এক্সএস আইএ প্লাস বি ফাই ইজ ইকুয়ালস টু 0। কেভিএল করে এই ইকুয়েশনটা পাইছি, কে কে বুঝেন নাই? তাইলে মাইনাস ইএ যেহেতু আছে, ইএ কে যদি ওই পাশে নিয়ে যায় আলটিমেটলি আমরা ফর্মুলাটা পাই ইএ ইজ ইকুয়ালস টু ভি ফাই প্লাস আইএ আর এ সরি আইএ আর এ প্লাস জে এক্সএস আইএ। এই ফর্মুলাটা আমাদের মুখস্থ রাখতে হবে, মুখস্থ বা বুঝে রাখলেই তো হয়, এটা সার্কিট থেকে ইজিলি বের করা যায়। এই ইকুয়েশনটা আমরা তো আশা করি বুঝতে পারছি নাকি? জি স্যার। কেউ না বুঝলে আওয়াজ দিতে পারি। তো যদি এটা বুঝে থাকি, এই ইকুয়েশন থেকে দেখেন তো, আমার যদি ভিফাইটা জানা থাকে, যদি আইএটা জানা থাকে, আর এটা জানা থাকে, আর এক্সএসটা জানা থাকে, তাইলেই কিন্তু আমি ইএটা বের করতে পারি এই ইকুয়েশন থেকে। এই কাজটাই আমরা করব। দেখেন আমাদের ভিফাই জানা 480, ভিফাই জানা, শুধু অ্যাঙ্গেলটা বের করতে হবে। ভিফাই এর অ্যাঙ্গেল আমরা অলওয়েজ 0 ধরবো, এটা টার্মিনাল ভোল্টেজ। ভিফাইটা হইলো টার্মিনাল ফেজ ভোল্টেজ। তো এই টার্মিনাল ফেজ ভোল্টেজের জন্য ভ্যালুটা দেওয়া থাকে 480, আর অ্যাঙ্গেলটা আমরা অ্যাজিউম করে নিব 0। ঠিক আছে, একটা ভোল্টেজের অ্যাঙ্গেল অ্যাজিউম করে নেওয়া যায়, এবং আমরা ধরে নিব ভিফাই এর অ্যাঙ্গেল হচ্ছে 0। তাহলে ভিফাই আমরা পাইলাম 480 0। এবার আসেন আইএ কত? আইএটা হবে কত? দেখেন বলা আছে 1200 অ্যাম্পিয়ার। এইখান কি আমি পেয়েই 1200 অ্যাম্পিয়ার এইখানে বসাই দিব? বলেন না দেখি। না স্যার, এখানে ল্যাগিং আছে তো 0.8। না, ল্যাগিং আছে ঠিক আছে, কিন্তু ভ্যালুটা কি 1200 বসাবো? ল্যাগিংটা দিচ্ছে না মূলত স্যার, অ্যাঙ্গেল বের করার জন্য, কিন্তু আমরা কি ভ্যালুটা 1200 বসাবো কিনা ম্যাগনিটিউড? না স্যার 1200 হবে না স্যার। কত হবে? স্যার এই যে √3 দিয়ে ভাগ করে স্যার টার্মিনালের কারেন্টটা বের করে সুন্দর, নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এটা হচ্ছে আমাদের 1200 ডিভাইডেড বাই √3 করতে হবে। কেন? কারণ এটা ডেল্টা কানেক্টেড, এই সিস্টেমটা ডেল্টা কানেক্টেড। ডেল্টা কানেক্টেডে লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ হলেও লাইন কারেন্ট আর ফেজ লাইন কারেন্ট কারেন্ট সমান না, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, আইএল ইজ ইকুয়াল টু √3 আইপি। তাইলে আই ফেজ কত? আই ফাই হবে আইএল বাই √3। সো 1200 কে আমরা √3 দিয়ে ডিভাইড করব। তো যে ভ্যালুটা পাই সেইটা এখানে বসাবো, 1200 বাই √3, এটা ম্যাগনিটিউড। আর অ্যাঙ্গেল কিভাবে পাবো? দেখেন বলছে ল্যাগিং, 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তাহলে 0.8 যদি হয়, তাইলে আমার অ্যাঙ্গেলটা বের করি কেমনে? থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 0.8, এগুলো দেখাইছি আগে। তাইলে 36.87 এর মতো আসবে। এবং যেহেতু ল্যাগিং আছে কাজে এইখানে দিব মাইনাস, তারপরে লিখবো 36.87। এটুকু বোঝা ইম্পর্টেন্ট। বুঝছি না বুঝি নাই? জি স্যার। দেন প্লাস জে ইন্টু এক্সএস দেওয়া আছে, এক্সএস মনে হয় 1 দেওয়া না, রিঅ্যাকটেন্সটা মনে হয় 1 দেওয়া, উপরে যাইতে হবে, উপরে এখন যাবো না, যাই হোক 1 দেওয়া। এক্সএস এর ভ্যালুটা এখানে বসাবেন, আর আই এর ভ্যালু তো ওই 1200 বাই √3, আর অ্যাঙ্গেলটা হলো মাইনাস 36.87। জাস্ট বসাবেন, ক্যালকুলেটারে চাপ দিলে ইএ পুরোপুরি অ্যাঙ্গেল সহ চলে আসবে, ইএটা পুরোপুরি অ্যাঙ্গেল সহ চলে আসবে। দেখি আমরা, ওরা করছে সেখান থেকে দেখি, আমি এটা মুছে দিলাম। ঠিক আছে, এটা আমাদের লাগবে না কারণ এখানে করা আছে। So, আমরা এটা মুছে দিই। আচ্ছা, দেখেন এখানে সেটা না, এই যে দেখেন করছে এভাবে, এই যে ইএটা বের করছে 480 লিখছে, তারপর আর এর ভ্যালুটা লিখছে 0.015 দেওয়া আছে উপরে। তারপর হইলো আপনার আইএ, আইএ কি করছে? এই যে 1200 বাই √3 ভাগ দিছে, দিয়ে বের করে অ্যাঙ্গেলটা দিছে মাইনাস 36.87। কিভাবে আসছে দেখাইছি। তারপরে জে আর এক্সএস এর ভ্যালু 0.1 সেটা লিখছে, আর এই কারেন্টটা আবার লিখছে। লিখে ক্যালকুলেটারে যা সেটা চাপ দিবেন, চাপ দিলে সরাসরি এরকম চলে আসবে। এইটা হচ্ছে ই এর ভ্যালু, এবং এটা কিন্তু ফেজ ভোল্টেজ। ঠিক আছে,
ইয়ে কিন্তু এখানে ফেজ ভোল্টেজ আকারে আছে, লাইন ভোল্টেজ না। তো ইয়ে 532, আর এই অ্যাঙ্গেলটার একটা নাম আছে, একদিন পড়াইছিলাম, বলতে পারবেন কেউ? এই যে ইয়েটার পাইছি, একটা ম্যাগনিটিউড পাইছি আর একটা অ্যাঙ্গেল পাইছি না, এই অ্যাঙ্গেলটার একটা নাম আছে, বলতে পারবেন কেউ? ডেল্টা। এই অ্যাঙ্গেলটার নামই ডেল্টা, অর্থাৎ এখানে ডেল্টা হচ্ছে 5.3, এবং এটার আরেকটা নাম হলো টর্ক অ্যাঙ্গেল, বলছিলাম টর্ক অ্যাঙ্গেল। এই টর্ক অ্যাঙ্গেলটা বেসিক্যালি কি, আমাদের যে ভি5 এবং আমাদের যে ইএ, আমাদের যদি ফেজর ডায়াগ্রাম দেখি তাহলে ভি5 এবং ই এর মধ্যবর্তী কোণ হচ্ছে ডেল্টা। যেমন ওই যে আইএ, ভি5 এবং আই এর মধ্যবর্তী কোণই তো আমাদের থিটা, ঠিক তেমনি ভি5 আর ই এর মধ্যবর্তী কোণ হচ্ছে ডেল্টা, যাকে আমরা বলি টর্ক অ্যাঙ্গেল। এই জিনিসটা জানাটা ইম্পর্টেন্ট, ভবিষ্যতে কাজে লাগবে, তো এটা মনে রাখেন। হ্যাঁ, ইএ মানে ইএ ডেল্টা, এই কোণটাকে আমরা বলি ডেল্টা, এবং এই ডেল্টা ইজ ইকুয়াল টু 5.3 এখানে, এবং এটার নাম, আরেকটা নাম টর্ক অ্যাঙ্গেল। সো এখন আমরা কি সিদ্ধান্তে আসলাম? টু কিপ দ্য টার্মিনাল ভোল্টেজ 480 ভোল্ট, আমরা যদি আমাদের টার্মিনাল ভোল্টেজকে 480 ভোল্ট রাখতে চাই উইথ এ লোড, লোড আছে এই অবস্থায়, ইএ মাস্ট বি ইকুয়াল টু 532। স্বাভাবিক, কারণ আপনার ইএ 532, এইখান থেকেই সামহাও অনেক লস টস হয়ে আপনি টার্মিনালে পাবেন 480। অর্থাৎ জেনারেটরের ক্ষেত্রে আপনার টার্মিনাল ভোল্টেজ 480 পাইতে হইলে আপনার ই এর ভ্যালু অবশ্যই তার থেকে বেশি দিতে হবে, কারণ লস, ওখানে কিছু লস টস হবে, কিছু ভোল্টেজ ড্রপ হবে, তারপরেই না আপনি টার্মিনালে পাবেন। এই বন্ধু বুঝা গেছে? জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে সাদরে ওয়েলকাম। আশা করি নাই, লাগলে ভিডিওটা আরেকবার দেখবেন যারা বুঝেন নাই। এরপরে দেখেন, আমরা এবার সি শেষ করছি, এবার আসেন ডি। হাউ মাচ পাওয়ার ইজ দ্য জেনারেটর নাও সাপ্লাই? তো হাউ মাচ পাওয়ার মানে এখন এই অবস্থায় জেনারেটরটা কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করতেছে এটা বের করতে হবে। হাউ মাচ পাওয়ার ইজ সাপ্লাইড টু দ্য জেনারেটর বাই দ্য প্রাইম মুভার, মানে বুঝছেন, একটা হইলো নরমালি পি আউট, ওই পি আউটের সাথে আপনি যদি সব ধরনের লস যোগ করেন তাইলে আপনি পাবেন পি ইন। এ বুঝছি না বুঝি নাই? জি স্যার। তো এইখানে জাস্ট চাইছে পি আউটটা, এইখানে চাইছে পি ইন। and what is this machine's overall efficiency? এরপরে আপনি ওই ইটা ইজ ইকুয়াল টু ইটা হলো এফিসিয়েন্সি, পি আউট বাই পি ইন করলেই আমরা এফিসিয়েন্সিটা পেয়ে যাব, এটাই আমরা করব। তো পি আউট কেমনে বের করব? দেখেন, পি আউটের ফর্মুলা দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে √3 ভিএলআইএল কস থিটা, অথবা √3 ভিপি আইপি কস থিটা, দুইটা ফর্মুলা ইউজ করা যায়। এগুলো কিন্তু আকাশ থেকে পড়ে নাই, হ্যাঁ, এগুলো কিন্তু আগে ওই যে থ্রি ফেজ পড়ানোর সময় এই ফর্মুলা গুলো লিখছিলাম। এই যে √3 ভিএলআইএল কস থিটা, এখানে ভি হলো লাইন ভোল্টেজ, আই কারেন্ট হলো লাইন কারেন্ট, আর কস থিটা তো বুঝেনি কি, পাওয়ার ফ্যাক্টর। আর এইখানে 3 ভিপি আইপি কস থিটা মানে কি, ভি ভোল্টেজ হইলো ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, আর এটা তো পাওয়ার ফ্যাক্টর। সো আপনার খেয়াল রাখতে হবে আপনি যে ভ্যালু গুলা বসাইতেছেন এগুলা ফেজ ভোল্টেজ বসাইতেছেন না লাইন ভোল্টেজ বসাইতেছেন, এটা খেয়াল রাখতে হবে। এই দুইটা ফর্মুলা ইউজ করা যায়। আরেকটা জিনিস অনেকের কনফিউশন হইতে পারে, মাইনুল একদিন কোশ্চেন করছিলেন যে কোথায় অ্যাঙ্গেল বসাবো বসাবো না, এই টাইপ কনফিউশন হইতে পারে। তো মনে রাখবেন এইখানে যে ফর্মুলা ইউজ করছি এই ফর্মুলায় অবশ্যই অ্যাঙ্গেল সহ বসাইতে হবে, অবশ্যই অ্যাঙ্গেল সহ বসাইতে হবে। যখনই জে দেখবেন কোথাও কোনো ইকুয়েশনের মধ্যে জে চিহ্নটা দেখবেন তখনই আপনাকে অ্যাঙ্গেল সহ বসাইতে হবে। আর এইখানে অনলি ভ্যালু বসাইলেই হবে, কোনো অ্যাঙ্গেল বসানো লাগবে না, অনলি ভ্যালু ম্যাগনিটিউড নিয়ে কাজ করতে হবে। এখানে ভিএল এর ম্যাগনিটিউড, আইএল এর ম্যাগনিটিউড, হ্যাঁ, সবগুলার ম্যাগনিটিউড নিয়ে কাজ করবেন, কোনো অ্যাঙ্গেল নিয়ে কাজ করার কিছু নাই। আর এই ইকুয়েশনে দেখেন যে আছে, এই জন্য এখানে যাই বসাবেন সব অ্যাঙ্গেল সহ বসাইতে হবে। এ বুঝছি না বুঝি নেই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন এইখানে আমরা এই ইকুয়েশন দেখেন সবগুলো ভ্যালু আমরা জানি। আমরা এই যে পি আউট, এই টার্মিনাল ভোল্টেজ, টার্মিনালের ভোল্টেজটা কত আমাদের 480, এই যে টার্মিনাল ভোল্টেজ 480, ইয়ে কিন্তু বসাবো না, এটা কিন্তু ইয়ে না, ইয়ে হলো টার্মিনাল ভোল্টেজ,
টার্মিনাল লাইন ভোল্টেজ, তো লাইন ভোল্টেজ কত? 480। ফেজ ভোল্টেজও আসলে 480, যেহেতু ডেল্টা কানেক্টেড, লাইন আর ফেজ সেম। আর আইএলটা কত? আইএল বলেই দিচ্ছে 1200, ঠিক আছে? আইএল 1200 বলে দিচ্ছে, আপনি কিন্তু 1200 বসাবেন এখানে, 1200 বসাবেন, আবার 1200/√3 বসাবেন না, কারণ হইলো এখানে লাইন কারেন্ট বসাইতে হবে, এই ইকুয়েশনে বসাইলে লাইন কারেন্ট বসাইতে হবে। এই ইকুয়েশনে যদি আপনি বসাইতেন তাইলে আপনি ফেজ কারেন্টে ওই 1200/√3 বসাইতে পারতেন, বাট যেহেতু আমরা √3 দিয়ে ইকুয়েশন লিখছি, কাজে লাইন কারেন্ট বসাইতে হবে, যেটা হচ্ছে 1200 অ্যাম্পিয়ার। আর এটা তো জাস্ট cos 36.87 দেওয়া আছে, এটা তো কোশ্চেনেই দেওয়া আছে, যেটা এত 0.8 পিএফ ল্যাগিং এ চলতেছে, ওই 0.8 পিএফ ল্যাগিং থেকে থিটার ভ্যালু যদি বের করেন তাহলে এই 36.87 ওইটা বসাইছে, বসায় পাইছে কত? 798 কিলোওয়াট। ক্যালকুলেটর চাপ দিলেই চলে আসবে। তো পি আউট আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এইটাই তো হইলো আমার জেনারেটর থেকে আউটপুট কি পাই। আর প্রাইম মুভার যেটা দেয়, দ্যাট ইজ ইনপুট পাওয়ার, ওইটা পাইতে হইলে আমার কি করতে হয়? পি আউটের সাথে আমার যে ইলেকট্রিক্যাল লসটা কি, ওই যে আরে যদি থাকে আপনার, আরে আরে একটা পাওয়ার খাবে না, আই স্কোয়ার আর পি লস, ইলেকট্রিক্যাল লস, এটাকে ইলেকট্রিক্যাল লস বলে। এটা হচ্ছে কি আই স্কোয়ার আর, ঠিক আছে? এটা কিন্তু কিন্তু এখানে একটা 3 দিতে হবে। কেন? কারণ আমরা এখন 3 ফেজ নিয়ে কাজ করতেছি, কাজেই লাইন কিন্তু 3টা, কাজেই আমার লস এর ক্ষেত্রেও 3 গুণ লস হবে, ঠিক আছে? একটা ফেজে যে লস, এটা কিন্তু ফেজ কারেন্ট, এই আর এ কিন্তু ওই যে একটা রেজিস্ট্যান্স, মানে আমাদের ওই যে একটা তারে যে রেজিস্ট্যান্স থাকে, ওই যে সার্কিটটা ছিল, এখানেই তো আর এ ছিল, এটা ছিল আমার ওই যে ইএ, ঠিক আছে? এখান থেকে কারেন্টটা যাচ্ছে আই এ, তাহলে এখানে কি পরিমাণ লস হবে? আই স্কোয়ার আর সূত্র অনুসারে আই স্কোয়ারে আর এ, সেটা। এটা 3 দিয়ে কেন গুনতেছি? কারণ একটা ফেজে হচ্ছে আই স্কোয়ার আর এ, তাহলে 3টা ফেজে টোটাল লস হবে 3 ইন্টু আই স্কোয়ারে আর এ। তাহলে এই ইলেকট্রিক্যাল লসটা কি বোঝা গেল? কি লস? কপার লস, বেসিক্যালি কপার লস। তারপর হলো কোর লস, মেকানিক্যাল লস, স্ট্রেয়া লস, এগুলো হলো দেওয়া থাকবে। এই কোর লস, মেকানিক্যাল লস, স্ট্রেয়া লস, এগুলো কোশ্চেনে দেওয়া থাকবে। আপনাকে শুধু এইটা একটু কষ্ট করে বের করতে হবে, ইন কেস আর এ 0 না হয়। তবে ম্যাক্সিমাম কোশ্চেনেই দেখবেন আর এ 0 দেওয়া, আর এ যদি নট ইকুয়াল 0 হয় তখনই কেবল এটা বের করতে হয়, আদারওয়াইজ তো আসলে বের করার দরকার হয় না। এখন দেখেন, তাইলে এখান থেকে দেখেন ইলেকট্রিক্যাল লসটা বের করছে, ঠিক আছে? করার পরে জাস্ট ওই এই ভ্যালুগুলো আগেই দেওয়া ছিল, এই 21.6 এটা বের করছে তারা, আর বাকি এই 30 আর 40 দেওয়া আছে। জাস্ট আপনার 10 মিনিট আছে তো, এই হচ্ছে আপনার পি ইনটা বের করছে। সো পি ইন বেসিক্যালি দেখছেন পি আউটের থেকে বেশি হবে 798, এটা হলো 889.6। তাহলে ইটার ভ্যালুটা আলটিমেটলি পি আউট বাই পি ইন 100% মারলেই আপনার চলে আসছে কত পার্সেন্ট? 90% এর মতো। আমার এই অল্টারনেটরটার এফিসিয়েন্সি 90% এর, ঠিক আছে? অনেক সময় ভাইও কোশ্চেন করে একটা ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কত হয়। ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কিন্তু 97% এর বেশি হয়, কম হয় না, ঠিক আছে? 97 to 99% হয়। আর অল্টারনেটর এগুলার এফিসিয়েন্সি বাস্তবে আসলে আরো কম হয়, তো এখানে যেটা ইউজ করছে এটা 90%। বলেন, এই যে আমাদের শেষ, এটা হলো আমাদের এই নাম্বারটা আমরা বুঝাইলাম। আরো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে ইতে যাব। আচ্ছা, আমি ধরে নিলাম কারো কোনো কোশ্চেন নাই, তাইলে আমরা ইতে যাই। কি নাম্বারে দেখ, ইফ দ্য জেনারেটরস লোড were suddenly disconnected from the line, what would happen to its terminal voltage? মানে বুঝছেন? এবার ওই যে জেনারেটরে যে এই লোডটা লাগাইছিলেন, 1200 অ্যাম্পিয়ার একটা লোড লাগাইছিলেন, হ্যাঁ, যেটা হচ্ছে 1200 অ্যাম্পিয়ার খাইতো, ওই লোডটাকে আপনি হুট করে সরাই ফেললেন, মানে ওপেন সার্কিট বানাই ফেললেন, তাইলে কি হবে? বলেন তো দেখি, যে বলতে পারবে তার +1। কি নাম্বার? স্যার না আইএ থাক, শূন্য হবে স্যার। স্যার আইএ শূন্য হবে, আর ইয়ে আর স্যার ভি5 সমান হয়ে যাবে। ভিফাই কি শূন্য হবে? শূন্য হবে না কিন্তু। স্যার না সমান স্যার, হবে স্যার, ইএ ইএ আর আর ভি5 ভি5 সমান হবে হচ্ছে স্যার, যে টার্মিনাল ভোল্টেজ, আর ইএ দুইটা সমান সমান হয়ে হবে। যাবে। হ্যাঁ, আর এইটা হবে। যাই হোক, স্যার এটা আমি হচ্ছে তো আপনার সমানই বলছি। এই যে টার্মিনাল ভোল্টেজ ইএ এবং ভি5, এই দুটো সেম হয়ে যাবে না আবার? আমি যদি সরাই ফেলি, হ্যাঁ, এখন যেমন জি ভি5 স্যার। ছিল 480 আর ইএটা বেশি ছিল,
ইয়েটা আর বেশি থাকবে না, ইয়ে 480 হয়ে যাবে। দেখি আমরা কি করছে। এই যে দেখেন, if the generator's load or suddenly disconnect from the line, the current IA would drop to 0, making EA is equal to PI, that is open circuit হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কত হবে, the terminal voltage, ও আচ্ছা, তাইলে কি হবে, has not changed V5, therefore if the load are suddenly dropped, the terminal voltage of the generator would rise to 532 ভোল্ট। মানে আমি একটু ভুল বলছি যে V5 480 ছিল, এইটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ইয়েটা অনলি ডিপেন্ডস অন ফাই, যেহেতু আমার ফাইটা ফিক্সড আছে, আমি কোনো ফিল্ড কারেন্ট চেঞ্জ করি না, তাহলে ইয়ে যে 532 সে 532ই থাকবে, তার কোনো চেঞ্জ হবে না। যেই লোড সরাই ফেলবো ভিফাইটা 532 হয়ে যাবে। হ্যাঁ, এটাই মেক সেন্স, এটাই হচ্ছে হওয়া উচিত। কারণ আমার তো আর লস হচ্ছে না, আমার যে 532 থেকে কমে 480 হইতো, এখানে যে মাঝখানে যে লস গুলো হইতো সেগুলো তো আর হবে না। তাইলে হচ্ছে আপনার ইয়ে আর ভিফাইটা সেম হবে। ঠিক আছে। জি স্যার। স্যার তারপরে বলছে কি, ফাইনালি সাপোজ দ্যাট দ্য জেনারেটর ইজ কানেক্টেড টু এ লোড ডিউরিং drawing 1200 অ্যাম্পিয়ার at 0.8 pf লিডিং। ওই আগে ছিল ল্যাগিং, এখন হইছে লিডিং। তাহলে হাউ মাচ ফিল্ড কারেন্ট উড বি রিকোয়ার্ড টু কিপ ভিটি 480 ভোল্ট। এখন বলছে এখানে 0.8 ল্যাগিং ছিল, এবার যদি 0.8 লিডিং হয় তাহলে কি হবে, কিচ্ছুই হবে না। আমরা যে এই ইকুয়েশন, এই যে ইয়ে বের করছিলাম, এই ইয়ে আগেরটা থাকবে না, কারণ আমরা আইএ যখন বের করছি, আইএ তে এখানে -36.87 দিছি ল্যাগিং এর জন্য। এইখানে যখনই আমার লিডিং বলবে তখন এইখানে প্লাস হবে। প্লাস দিয়ে ক্যালকুলেটর চাপ দিয়ে যে নতুন ইয়ে পাবো, সেই ইয়ে থেকে এই যে ওসিসি, এই ওসিসি কার্ভ থেকে ওই ইয়ের কারেসপন্ডিং ফিল্ড কারেন্টটা আমাকে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। দেখেন এখানে ওইটাই করছে, এই যে এফ নাম্বারে ওই ফর্মুলাটা আবার লিখছে, লিখে কি করছে দেখেন, 480 জিরো দিছে, তারপরে হচ্ছে এখানে আর এর ভ্যালু বসাইছে, আই এর ভ্যালুতে ওই মাইনাস স্টার দেয় নাই যেহেতু লিডিং, এজন্য প্লাস দিছে, দিয়ে আলটিমেটলি বের করছে 451। ঠিক আছে, 451। ঠিক আছে, এই লিডিং একটা মজার জিনিস, লিডিং হইলে সবকিছু উল্টাপাল্টা হয়। দেখেন এখন আউটপুটে পাচ্ছি 480, আর ইনপুট যেটা ইএ সেটা হইলো আমার 451, কমে গেছে। সো লিডিং বেসিক্যালি আপনার রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করে, এটা একটা এক্সট্রা পাওয়ার আপনাকে সাপ্লাই করে, ওই কারণে আপনার লসটা এখানে আসে না। এগুলো অনেক ডিপ থিঙ্কিং এর বিষয়, আমাদের এত কিছু লাগবে না। জাস্ট আমরা এখানে ফর্মুলায় বসাবো, বসায় যে অ্যান্সার পাবো সেই অনুযায়ী কাজ করবো। তো আমরা দেখলাম কি, যদি আমার লিডিং হয় তাইলে আমার ইএ মাস্ট বি অ্যাডজাস্টেড টু প্রোভাইড 451 ভোল্ট। ঠিক আছে, আর ভিটি রিমেইন্স তাইলে 480। এবং এই জন্য ইউজিং ওপেন সার্কিট ক্যাটেগরি দা ফিল্ড কারেন্ট দেখেন কম 4.1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ফিল্ড কারেন্ট লাগবে 4.1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ওই ওসিসি কার্ভ থেকে বের হচ্ছে। এখানে একটা কোশ্চেন করছে ছোট, আমরা দেখতে পারি এটা কি বলছে। মেইনলি আগেরটায় কত লাগছিল ফিল্ড কারেন্ট, এটাতে ফিল্ড কারেন্ট কত লাগছিল 5.7। এই আগেরটাই ল্যাগিং এ লাগছে 5.7, আর লিডিং এ লাগছে কত দেখেন 4.1। দ্যাট ইজ আপনার সেম আউটপুট ভোল্টেজ 480 ভোল্টের জন্য আপনার লিডিং যদি আপনি লোড লাগান, লিডিং লোড, এই লিডিং লোড লাগালে আপনার ফিল্ড কারেন্টটা কম লাগবে। ঠিক আছে, এই একটা কনক্লুশনে আমরা আসলাম। ঠিক আছে, এই যে আমি যেসব জায়গায় হিট করি এগুলা হিট করে পড়লেই হবে, বুঝছেন, এতেই দেখবেন আপনি অনেক ভালো জানতেছেন অন্যদের থেকে, যদি একটু মনে রাখতে পারেন। Which type of load, leading or lagging, needed a larger field current to maintain the rated voltage? তাহলে কোনটা লিড, লার্জার ফিল্ড কারেন্ট, তাহলে লার্জার ফিল্ড কারেন্ট লাগে ল্যাগিং এ লার্জার ফিল্ড কারেন্ট লাগে। Which type of load placed more thermal stress on the generator and why? এটার মানে বুঝছেন, মানে কোন লোডটা লাগাইলে আপনার জেনারেটর বেশি গরম হবে, স্যার ল্যাগিং এ। ল্যাগিং লোড। ল্যাগিং হবে কারণ এই ক্ষেত্রে আমাদের ফিল্ড কারেন্টটা বেশি, কাজে এই জায়গায় থার্মাল স্ট্রেসও বেশি হবে। ঠিক আছে, জি
ইলেকট্রিক্যাল লস বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট, ইলেকট্রিক্যাল লস বেশি হবে। আচ্ছা, এবারে আমাদের এই এক্সাম্পল 4 টা শেষ হইলো। এক্সাম্পল 4 টা ফাইনালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আপনারা একটু ভালোভাবে এটা দেখবেন, এটার এক্সারসাইজে এই রিলেটেড ম্যাথ আছে, এবং আমি কিন্তু এটার সলিউশনও দিয়ে দিছি, একটু দুই একটা সলভ করে ভালো। এক্সাম্পল 4 2 এবং এক্সাম্পল 4 3 দুইটাই। 4 3 এখন পড়বো, 4 3 আর একটু কঠিন, এটার থেকে একটু কঠিন হবে হালকা, হালকা বেশি না। স্যার তো স্যার একটা এই কথা দুই ছিল। এই দুইটা ম্যাথ ফাইনালে থাকতে পারে। হ্যাঁ বলেন। স্যার 4.3টা স্যার মানে সামনের ক্লাসে দেখাইলে ভালো হতো, কারণ স্যার আমাদের অলমোস্ট 15 জন ব্যাচমেট স্যার বাসে আছে, তো ওরা স্যার ক্লাসটা ওইভাবে করতে পারছে না। আর সেজন্য স্যার আমাকে অনেকেই নক করলো যে স্যার ওদের সমস্যা হচ্ছে একটু। না অসুবিধা নাই তো, রেকর্ডিং আছে তো, লাগলে আমরা আরেকদিন দেখাবো, অসুবিধা নেই। এটা যদি স্যার আর না ওদের বুঝে আছে স্যার, সেটা যদি একটু হ্যাঁ দেখতেন স্যার। স্যার ওদের কি, অ্যাটেন্ডেন্সের একটা ফ্যাক্ট আছে স্যার, অনেকে জয়েন হচ্ছে আবার লিভ হয়ে যাচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে। ও আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখবো সেইটা। স্যার ওদেরটা যদি টিয়া করতেন, ওরা পরবর্তীতে যদি স্যার হচ্ছে আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আচ্ছা দেয়, সেটা তাইলে যদি একটু অ্যালাউ করতেন। আজকের আজকের জন্য আমরা অ্যাটেন্ডেন্সটা ছাড় দিব না। জি স্যার, জি দেখি স্যার, থ্যাংক যদি ইউ। কেউ কমপ্লেন করে যে দিতে পারে নাই, বাসে ছিল, তাইলে আমি তারটা নিব, অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা নেই, ও যদি বলে যে না বাসে আসতেছিল বা এই কারণে জমা রাখো, তাহলে আমি ওটা দিয়ে দিব। আজকের দিনের ছিল এই যে 16 আগস্ট, 16 আগস্ট 2024, ঠিক আছে আমার মনে হয়। অসুবিধা- ঠিক আছে, আমরা এটা করি। যদি কেউ না বুঝে অসুবিধা নেই, আমরা নেক্সট ক্লাসে আবার এটা ডিসকাস করবো। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 4 2 আর 4 3 সবাই খুব ভালোভাবে পড়বেন, এটা কোনো মিস না যায়, এটা পড়লেই অনেক মার্ক পাবেন আশা করি, যদি বুঝে পড়েন। কারণ আমাদের তো আসলে ফাইনালে মনে হয় টপিক তো বেশি থাকবে না, ডিসি আর এই সিনক্রোনাস, এই দুইটা আর একটা থাকতে পারে তাও পরীক্ষা যদি আগামী মাসে হয় তাইলে এই দুইটাই থাকবে, আর কিছু থাকার চান্স নাই যদি আগামী মাসে এক্সাম হয়। ঠিক আছে, তাইলে আমরা শুরু করি। তো A484 এখন কি বলছে দেখেন, 480 ভোল্ট একটা জেনারেটর, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, এবং হচ্ছে ওয়াই কানেক্টেড একটা মেশিন আছে, 6 পোল, এবং পোল হইলো 6টা। সিনক্রোনাস জেনারেটর হ্যাজ এ পার ফেজ synchronous reactance that is excess 1 ohm. Is full load armature current is 60 ampere at 0.8 EF lagging. ঠিক আছে, আমরা আবার আমাদের সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। থাক, আগের দিন শুধু বন্ধ হয়ে গেছে। অনলাইনে ক্লাস নিলে একটা সুবিধা আমার মনে হয়েছে, যে আসলে ক্লাসে আমার মনে হয় প্রথম 10 মিনিট বা 15 মিনিটের পরে মনোযোগ রাখা যায় না। কিন্তু এটা যদি ইসে থাকে, রেকর্ডিং থাকে, তখন হচ্ছে যখন ইচ্ছা বা যখন মনে হয় যে না আমার মাথায় এখন ঢুকবে,
তখন অনলাইনে এটা ছেড়ে বারবার দেখা যায়, খুব সুবিধা। আমার ক্ষেত্রে বুয়েটের অনলাইন টার্ম গুলায় আমার মানে বেশি সিজিপিএ বেশি বাড়ছিল দেখছি। একটা মূল কারণ ছিল আমার দেখা যায় সকালে আমার যেটা হইতো ক্লাসে আমার প্রচন্ড ঘুম পাইতো, দেখা যায় তো 10 মিনিটের পরে আমি হইলো আহ, মানে আর মনোযোগ রাখতে পারতাম না, এই ঝামেলাটা হইতো। পরে দেখা যেত যারা বুঝে ভালো বা বিশেষ করে আমাদের সাথে নটরডেমে যারা আছে ম্যাক্সিমাম, দেখতাম যে ওরা খুব ভালো ক্যাচ করতে পারতো, মানে যারা মানে সিরিয়াসলি থাকে ওরা দেখতাম ওই ক্লাসেই খুব ভালো বুঝতো। তা আমার ক্ষেত্রে বরিশালে ম্যাক্সিমাম তো ওই যে হাতেমালি কলেজে আমরা তো স্কুল কলেজ ওরকম খুব একটা করা লাগেনি, দেখা যায় সকালে আমরা দেরিতেই উঠছি। কিন্তু ভার্সিটিতে সকালে ক্লাস থাকলে এই ঘুমের মধ্যে ক্লাস ক্লাস ঠিক মতো করতাম। পরে দেখা যেত সিটির আগে যারা বুঝে তাদের কাছ থেকে বুঝে নিতে হইতো, এবং ভার্সিটির নিয়ম ও কালচারও বাইরের দেশেও এরকম। আসলে ক্লাসে সবাই সব বুঝতে পারে না, কারণ জিনিসগুলা এত ইজি না। আমাদের স্কুল কলেজের লেখাপড়া যেমন ইজি ছিল, ভার্সিটির লেখাপড়া কিন্তু ইজি না আসলে। এখানে কিন্তু আপনি অনেক মেধাবী কিন্তু আপনি এফোর্ট দেন না, হ্যাঁ ঠিক মতো মানে করতেছেন না, তাইলে আসলে পারবেন না। আবার এই জায়গায় কেউ অত মেধাবী না, নর্মাল, কিন্তু প্রচন্ড হার্ড ওয়ার্ক করে, প্রচুর পড়ালেখা করে, সে কিন্তু সিজিপিএ ভালো তুলে ফেলে। আমার কাছে মনে হয়েছে ভার্সিটির লেখাপড়ার ক্ষেত্রে ট্যালেন্টের থেকে হার্ড ওয়ার্কটা বেশি জরুরি। কিন্তু স্কুল কলেজে দেখা যাচ্ছে যাদের ট্যালেন্ট বেশি এরা অল্প করলে অনেক ভালো করতে। ভার্সিটিতেও আছে এরকম, কিন্তু আমার কাছে দেখছি যে যারা অনেক পড়ে সারাদিন পড়ালেখা ইটি করে এদের সিজিপিএ বাড়ি, এবং ক্লাসে ভালো মনোযোগী, এদের অল্প পড়লেই হয়। আর যারা ওই ক্লাসে মনোযোগী না, আর আমিও ওইরকম অত মনোযোগ রাখতে পারতাম না, পরে ওই যে সিটির আগে যারা ভালো বুঝতো ওদের কাছ থেকে বুঝে নিতে হইতো। আমার এক ফ্রেন্ড সিটি কুয়েটের লেকচারার, ও আহ, আমাকে হচ্ছে অলওয়েজ বুঝাই দিত। অনেক গান সারাক্ষণ আল্লাহ জিকিরি করতে থাকে। যাই স্যার হোক, একটা একটা কথা জানার ইয়ে ছিল শেয়ার স্যার। করো। হ্যাঁ, স্যার একটা কথা জানার ছিল। বলেন। হ্যাঁ, স্যার আপনি তো ট্রিপলি ডিপার্টমেন্টের ছিলেন বা ফ্যাকাল্টি ছিলেন। হ্যালো স্যার। ট্রিপলি ডিপার্টমেন্টে ছিলাম। কোথায় মানে কি, জি স্যার। আন্ডার গ্রাডে? স্যার বুয়েটে, জি স্যার, আন্ডার গ্রাজুয়েট। হ্যাঁ, স্যার সেক্ষেত্রে যে শহীদ আবরার ফাহাদ স্যার, উনি কি আপনার ব্যাচমেট ছিলেন নাকি জুনিয়র ছিল? না না, আমার এক এক বছর জুনিয়র ছিল। ও আচ্ছা, ওকে স্যার। এক বছর জুনিয়র। আর আমি ওইরকম ভাবে চিনি না, কারণ শেরে বাংলা হলের তো আমি ছিলাম আহসানুল্লাহ হলের, এই জন্য চিনি না। ওকে স্যার, তবে আমি ভাবছিলাম যতটুকু হয়তো ব্যাচমেট হতে পারেন। তবে যতটুকু শুনছি খুব ভালো ছিল, আর ওই জামাত শিবিরও করতো না। ওই জাস্ট ভারতের বিরুদ্ধে পোস্ট দিছিল, এই জন্য জামাত শিবির সন্দেহ করে এটা দিছিল, জি এই স্যার, তো এই ব্যাপারটা র্যাগিং। জানি আমি। জি, জি স্যার, এই ব্যাপারটা জানি ওনার ওই টোটাল ফ্যাক্টটা, বাট আমি ভাবছিলাম হয়তো আপনার ব্যাচমেট হতে পারে স্যার, এই জন্য আক্স হ্যাঁ করলাম। না, আমার আমার এক বছরের জুনিয়র। যাই ওকে হোক, স্যার। ঠিক আছে, আমরা আবার পড়ায় চলে যাই। স্যার রেকর্ডিংটা স্টার্ট করে নিন। হুম, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা 4.3টা শেষ করব। স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার। এই যে, তো যে বলতেছিলাম, তো এটার ফুল লোড আর্মেচার কারেন্ট হচ্ছে 60 অ্যাম্পিয়ার এট 0.8 পিএফ ল্যাগিং। দিস জেনারেটর হ্যাজ ফ্রিকশন আর উইন্ডেজ লসেস দেওয়া আছে আপনার 1.5 কিলোওয়াট, আর কোর লস দেওয়া আছে 1 কিলোওয়াট। এগুলো মেকানিক্যাল লস, বুঝছেন? এই উইন্ডোজ লস গুলো আসলে কাইন্ড অফ ফ্রিকশন উইন্ডো, বুঝছেন তো, মেকানিক্যাল লস টাইপ এগুলো আসলে আমাদের ওগুলো দেওয়া থাকে। আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্টজ। ও আচ্ছা, এটা একটু ঝামেলা আছে, দেখেন। দিস জেনারেটর হ্যাজ ফ্রিকশন উইন্ডোজ লস এট 60 হার্টজ এট ফুল লোড। ঠিক আছে, এমনি চলবে 50 হার্টজে, বাট এই লস গুলো দেওয়া আছে 60 হার্টজে। হ্যাঁ, এটার ফলে কি চেঞ্জ হবে এটা আমরা একটু পরে আসবো। সিন্স দ্য আর্মেচার রেজিস্ট্যান্স ইজ বিং ইগনোরড, আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া নাই, কাজে ওই যে ইলেকট্রিক্যাল লস বের করার কোনো ঝামেলা নাই, বিকজ আরএ হচ্ছে জিরো। অ্যাজিউম আসলে জিরো না, এটা এতই ছোট, এক্সেস এর তুলনায় আসলে আরএ এতই ছোট যে আমরা এটা নেগলেক্ট করতে পারি। অ্যাজিউম দ্যাট আই স্কোয়ার আর লস আর নেগলিজিবল। The field current has been adjusted to so that the terminal voltage 480 volt at no load.
দ্যাট মিনস এট নো লোড মানে ইএ 480 এই কেসে। তো ইএ 480 যখন, তখন ফিল্ড কারেন্ট যেটা সেটা হচ্ছে তারা ইউজ করছে, সেটাই জাস্ট এখানে বলতে পারছে। এবার বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ রোটেশন অফ দিস জেনারেটর। এটা হচ্ছে এই যে এনএম ইজ ইকুয়াল টু 120 এফই বাই পি, এই সূত্র থেকে আমরা ইজিলি বের করে ফেলবো। এফই কিন্তু দিবেন 50 হার্টজ। এটা কিন্তু জাস্ট বলছে যে ওই লস গুলা, এই ফ্রিকশন উইন্ডেজ লস, কোর লস, এগুলো 60 হার্টজে হইলো এইগুলা এত, 1.5, কোর লস হইলো 1 কিলোওয়াট। যদি এটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হইলে খুব একটা চেঞ্জ হবে না, সেটা আমরা পরে দেখবো। মেইন হলো এই মেশিনটা চলবে 50 হার্টজ। সো এখানে 50 বসাবেন, পোল 6 বসাবেন, যেটা আসে ওটা আরপিএম এ বের করে দিয়ে দিবেন। What is the terminal voltage of this generator if the following are true? এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে টার্মিনাল ভোল্টেজটা, এই যে এবার আমাদেরকে বের করতে হবে টার্মিনাল ভোল্টেজ। এতক্ষণ আমরা ফিল্ড কারেন্ট বের করছিলাম, এখন ফিল্ড কারেন্ট ফিক্সড, আইএফ এর চেঞ্জের কোনো কথা বলে নাই। দ্যাট মিনস এটা ফিক্সড। আইএফ যদি কনস্ট্যান্ট হয়ে যায়, ফিক্সড হয়ে যায়, তাহলে আপনার মনে রাখতে হবে ইএ কনস্ট্যান্ট হয়ে গেছে, ইএ কনস্ট্যান্ট হয়ে গেছে। এখন আপনাকে ভি5 গুলা বের করতে বলতেছে, টার্মিনাল ভোল্টেজ, দ্যাট মিনস ভি5 বের করতে বলতেছে। তো আপনি ফার্স্টে ফেজ ভোল্টেজ বের করবেন, টার্মিনাল ভোল্টেজের ফেজ ভোল্টেজ বের করবেন, দেন ওটা লাইন ভোল্টেজ বের করবেন। তাহলে আসেন বি নাম্বার থেকেই মেইন খেলা শুরু। এইখানে ফার্স্টে কি বলছে, ইট ইজ লোডেড উইথ দ্য রেটেড কারেন্ট 0.8 পিএফ ল্যাগিং। ফার্স্টে বলছে এটা এমন একটা লোড যুক্ত করা হয়েছে যেটার রেটেড কারেন্ট খায়। রেটেড কারেন্ট খায় বলতে কত খায়, 60 অ্যাম্পিয়ার খায়। তাহলে 60 অ্যাম্পিয়ার খাবে at 0.8 পিএফ ল্যাগিং। তাহলে এই অবস্থায় আপনার ভি5টা কত হবে? তো আমাদের আগের যে ফর্মুলাটা ছিল ইএ ইজ ইকুয়ালস টু ভি5 প্লাস আইএ, আর এ লেখা লাগবে না কারণ আর এ 0, তাইলে পাবো জে এক্সএস আইএ। আর এমনি বোঝানোর জন্য লিখি আইএ আর এ, বাট এই আইএ আর এ এখন 0, এটা 0 কাজে এটা নাই। সো এইটুকু। এখন দেখেন একটা ঝামেলা আছে। ঝামেলা হইলো আমরা ইএ জানি, ইএ কত, 480 ভোল্ট। ইএ হলো 480 ভোল্ট, এটা জানি। এখন এই ইকুয়েশনে তাইলে ইএ জানি, জে, তো জে এক্সএসটা দেওয়া আছে 1 ওহম, এই যে এক্সএস দেওয়া আছে 1 ওহম। আইএটা আমরা বের করতে পারবো কিভাবে, ওই যে 60 আর এই যে 0.8 পিএফ ল্যাগিং, তাহলে 60 মাইনাস 36.87, এটা দিলেই আমার আইএটাও আমি পেয়ে গেছি। তাহলে তো এই ইকুয়েশন থেকে ভি5টা ইজিলি বের করতে পারি নাকি? কেউ কি বুঝতেছেন বা নাকি খেয়াল করতেছেন না? জি স্যার। এখানে জি স্যার। ইয়ে দেওয়া আছে 480, জে দেওয়া আছে, এক্সএস দেওয়া আছে, আইএ তাও আমরা বের করলাম 60 মাইনাস 36.87। তাহলে তো এই ফর্মুলা থেকে জাস্ট ভি5টা বের করতেই পারি, কিন্তু আসলে পারি না। দেখেন, কারণ ই এর অ্যাঙ্গেলটা জানা নাই। ই এর যে অ্যাঙ্গেল, যেমন ভি5 ক্ষেত্রে অ্যাঙ্গেল আমরা 0 ধরে নিতাম। ভি5 ক্ষেত্রে কি করছিলাম আগের অঙ্কে, ওই যে 480 বা যেটাই দেওয়া থাকতো এবার 0 লিখে দিতাম। তো ভি5 অ্যাঙ্গেল আমরা জানি 0, বাট ই এর অ্যাঙ্গেল তো আমরা জানি না। এই জন্য কিন্তু আমরা এই ইকুয়েশনটা সরাসরি ইউজ করতে পারতেছি না। পারবো যদি আমরা ই এর এই ডেল্টাটাকে বের করে ফেলতে পারি, ই এর যে অ্যাঙ্গেল ডেল্টা সেটাকে বের করতে পারি, তাইলে পারবো। এখন আমি নর্মালি যেটা করতাম, যে চাকরি পরীক্ষায় এই অঙ্কগুলো আসতো, তো আমি একটা শর্টকাট জানতাম, ওই শর্টকাট দিয়ে আমি বের করে ফেলতাম। আর আপনার বইতে যেটা করছে সে তারা আরেকটা ফর্মুলা ইউজ করছে, দেখেন এই যে এই ফর্মুলাটা ইউজ করছে। এই ফর্মুলাটা কিভাবে আসে খুব সহজেই দেখানো যায়, বাট আমি এখন দেখাতে চাইতেছি না। এখন আপনারা, আমি এখন আমি চাই এইটা তাহলে আপনারা একটু মুখস্থ করেই রাখেন এই ফর্মুলাটা। এটা কিভাবে আসে খুব দেখা যায়, এটা অয়েলার করে আনা হয়েছে, যে যে থাকলে ওই যে cos থিটা প্লাস যে সাইন থিটা, ওই ফর্মুলা থেকে আনা হয়েছে। হ্যাঁ, সেইখান থেকে এই ফর্মুলা ইউজ করতে পারেন। আরেকটা ফর্মুলা আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে ইএ সাইন ডেল্টা ইজ ইকুয়াল টু আইএ এক্সএস কস থিটা। এই ফর্মুলা ইউজ করে আমি ডেল্টাটা বের করতাম ফার্স্টে, তারপরে ওই ইকুয়েশনে বসাই করে ফেলতাম। এখানে জাস্ট ভ্যালু বসাইলেই হয়, এই ফর্মুলায় অনলি ভ্যালু গুলা বসাইলেই হয়।
ইয়ে সাইন ডেল্টা আই এ। এখন আমি এটা শিখাইতে চাইতেছি না, আমি আগের বার দেখছি আমি দুইটা নিয়ম শিখাইছি, যারা যারা আমার নিয়মে করতে গেছে এদের মধ্যে একজন দুইজন বাদে সবাই ভুল হয়েছে। হ্যাঁ, কারণ বইতে নাই এই জন্য ঠিকভাবে করতে পারে না, এই জন্য আপাতত এই নিয়মটা থাক। হ্যাঁ, এটা দরকার নাই, এই নতুন আবার একটা ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। জাস্ট আপনি এই ফর্মুলা এটা মনে রাখেন, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, এটা আসলে কিছু না, আমি একটু দেখাই। ইয়ে ইজ ইকুয়াল টু ভি ফাই প্লাস জে এক্সএস আই এ। এখন দেখেন এক্সএস কিন্তু ফেজর ফর্মে নাই, ফেজর মানে অ্যাঙ্গেল ফর্মে নাই, তাহলে আই এ কিন্তু আপনার অ্যাঙ্গেল ফর্মে আছে। তাহলে আই এ কে যদি আমরা ভাঙি তাহলে কি পাই দেখেন তো, এটা কত, এই ভি ফাইভ অ্যাঙ্গেল কত, 0। তাইলে পাবো কত, ওই যে কস 0 প্লাস সাইন 0, জে সাইন 0। থাকে, এটা এখন দেখাইতে চাইছি না, এটা এখন দেখাইলে বিরক্তি লাগবে, এটা আমি ক্লাসে দেখাবো না। ক্লাসে একটু মনে করেন, ক্লাসে আমি কিভাবে আসছে দেখাবো না। আপাতত জাস্ট মুখস্থ রাখেন এই ফর্মুলাটা। কখন মুখস্থ, যদি আপনার ইয়ে চায়, যখনই সরি সরি যখনই আপনার ভিফাইটা পরীক্ষায় কোশ্চেনে ভিফাইটা চাবে, তখন আপনি এই ইকুয়েশন ইউজ করবেন। আর যদি ইয়ে চায়, তখন হইলো ওই যে আগের অঙ্কটা দেখাইছি ওই ইকুয়েশন ইউজ করলে, তো ভিফাই দেখাইলে এই ইকুয়েশনটা ইউজ। আমাদের 10 মিনিট আছে আর। আচ্ছা, তাহলে আমরা এইখানে দেখেন ইয়েটা আমরা জানি কত, ওই যে 480, এটা আমরা ইয়েটা জানি। ভিফাইটা জানি না, ওইটাই বের করব। এক্সএস দেওয়া আছে 1, আই এ দেওয়া আছে সাইন থিটা, এটাও দেওয়া আছে। আই এ কত দেওয়া আছে, ওই যে 60। হ্যাঁ, আমরা কি 60 বসাবো? হ্যাঁ 60 বসাবো, কারণ এখন কিন্তু ওয়াই কানেক্টেড। ওয়াই কানেক্টেড এর ক্ষেত্রে লাইন কারেন্ট এন্ড ফেজ কারেন্ট সমান হয়, বাট ভিফাই কিন্তু সেম হবে না, ভিফাই কিন্তু হবে আপনার 480/√3। ঠিক আছে, ভিফাই হবে 480/√3, যেহেতু ওয়াই কানেক্টেড। এবার ভোল্টেজটা কিন্তু 480/√3 হবে। দেখি এরা কি করছে। সো দেখেন কি করছে, বি নাম্বারে ফার্স্টে ভিফাই বের করছে। ভিফাই কিভাবে বের করছে, এই যে 277, সরি মানে ইয়েটা কত, 277। কেন, কারণ এখন আপনার ওয়াই কানেক্টেড, এই জন্য 480/√3 মারছে, এরপরে 277 বের হয়েছে। এইটা হলো আমার ইয়ে। আচ্ছা, তাহলে ই এর ভ্যালুটা বসাবেন। আর আই এর ভ্যালু তো 60 থাকবে, কারণ আমরা ওয়াই কানেক্টেড এ জানি ওয়াই কানেক্টেড এর ক্ষেত্রে লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু ফেজ কারেন্ট। তাইলে সেখানে আপনি বসান, এখানে ই এর জায়গায় বসাবেন 277, এইখানে বসাবেন ভিফাই বসাবেন, এক্সএস এ 1 বসাবেন, আই এ তে 480, সরি 60 বসাবেন। সাইন থিটা, থিটা কত, 36.87, সেটা বসাবেন। হ্যাঁ, সব ভ্যালু বসাবেন, এখানে কিন্তু অনলি ভ্যালু, কোনো অ্যাঙ্গেল নাই, কারণ কোনো জে নাই। দেখেন এই ইকুয়েশনে কোনো জে নাই, কাজে অনলি ভ্যালু বসাইলেই হবে। আর এখানে এক্সএস আই এ কস থিটা বসাবেন। এই যে বসায় টসায় দেখেন, এই ফিগার লাগবে না, এই যে দেখেন এই ইকুয়েশন, এই যে বসায় আলটিমেটলি এই যে ভি5 ইজ ইকুয়াল টু 36.8। এই রুট মারবেন, রুটে কিন্তু প্লাস মাইনাস আসবে, কিন্তু প্লাসটা নিবেন, মাইনাস নিবেন না। কেন নিবেন না আপনারা জানেন, ভোল্টেজ মাইনাস হতে পারে না এই ক্ষেত্রে। সো এখানে এটা 36.8 আসছে, কিছুই না, আগের মতোই ম্যাক্সিমাম, শুধুমাত্র এই ফর্মুলাটা আলাদা, কারণ এবার আমাদের ভি5 বের করতে বলছে। আগের বার ভি5 দেওয়া ছিল, ইয়ে বের করছি। এবার যেহেতু ভি5টা বের করতে হবে, এই জন্য একটা আলাদা ফর্মুলা। এই ফর্মুলা মনে রাখলে জাস্ট ভ্যালু বসাইলে হয়, কোনো অ্যাঙ্গেল নিয়েও চিন্তা নাই। তো এটা মোর ইজি, ইজিয়ার। আর ফর্মুলাটা মনে রাখা খুব একটা টাফ। এই ভি5 আকারে রাখলে কিন্তু হবে না, কারণ আমরা নর্মালি বলছি আমাদের যে ভোল্টেজ দেওয়া থাকে ওগুলা লাইন ভোল্টেজ থাকে। সো দেখেন, সিন্স দ্য জেনারেটর ইজ ওয়াই কানেক্টেড, সো টার্মিনাল ভোল্টেজটা হবে √3 ইন্টু ভি5, দ্যাট ইজ লাইন ভোল্টেজ নিচে, বিএল ইজ ইকুয়াল টু √3 ভিপি। তো আমরা যেটা বের করছি এটা যেহেতু ফেজ ভোল্টেজ, সো এটা √3 গুণ দিয়ে আপনার এই লাইন ভোল্টেজ 410 ভোল্ট বের করছি। ঠিক আছে, স্যার অনেক কথা বলছি। হ্যাঁ স্যার এই ম্যাথের ক্ষেত্রে তো স্যার হচ্ছে জে এক্সএস আই এর ভ্যালুটা দরকার ছিল না, তো স্যার এটা বের করলো কেন? হ্যাঁ, কোনটা কি, স্যার এই বি নম্বর ম্যাথের ক্ষেত্রে যে স্যার জে এক্সএস আই এর ভ্যালুটা বের করলো, তো ওইটার ব্যবহার কি? আমি বুঝি না আপনার কোশ্চেনটা, আবার একটু বলেন, ভেঙে ভেঙে আসে কেমন জানি। স্যার এক্ষেত্রে যে জে এক্সএস আই এর ভ্যালুটা বের করলাম আমরা 60, 60 ভ্যালু, আর কোন হচ্ছে 52.13। আই এর ভ্যালু যে 60 দিয়ে দিছে, ওইটা কোথায় কাজে লাগছে সেইটা?
না স্যার, উপরে যে ছোট একটা ইকুয়েশন আছে স্যার, জে এক্স এস আই এ, ওইটা কেন বের করলাম পি ও নম্বর ম্যাথে? এইটা 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 জি স্যার। ও এইটা এমনিই বের করছে। এটা এটা দিয়ে কি বুঝাইছে দেখেন, এখানে কিছু লিখছে, এটা আমাদের লাগবে না, বুঝছেন? এখানে মনে হয় বুঝাই, ও এই যে দেখেন, ওই আমি যেটা বলছি যে এই জে এক্সেস আই এ বের করে ওই যে ইকুয়েশন ছিল আগের, ওই ইকুয়েশনে বসায় করা যাবে না, ওইটা বুঝাইছে হয়তো। এই যে দা অ্যাঙ্গেল অফ ডেল্টা যে এটা তো আননো, এই জন্য এটা বের করেও লাভ নাই, এই সিস্টেমে আমরা করতে পারবো না, আমাদের এই এই সিস্টেমে করছি, বুঝছেন? এই জায়গায় এই যে দা ইজিয়েস্ট অ্যাপ্রোচ ইজ টু কনস্ট্রাক্ট এ রাইট ট্রায়াঙ্গেল ফেজর ডায়াগ্রাম, ফেজর ডায়াগ্রাম থেকে একটা ইকুয়েশন বের করে তারপর করছে, বুঝছেন? এই যে the two জি স্যার। quantities not known on the voltage diagram are the magnitude of V phi and angle, মানে দুইটা আমরা জানি কোন একটা ইকুয়েশনে একটা আননোন থাকলে একটা ইকুয়েশন দিয়ে সলভ করা যায়, ঠিক আছে? দুইটা আননোন থাকলে দুইটা ইকুয়েশন লাগে, তিনটা আননোন থাকলে তিনটা ইকুয়েশন লাগে। সেখানে যেহেতু দুইটা আননোন আবার ইকুয়েশন একটা, এই জন্য তারা বলছে যে এইভাবে করা যাবে না, এই জন্য তারা আবার নতুন ইকুয়েশন দিয়ে করছে, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি আমার যে শর্টকাট নিয়ম আছে না, এটা এটা দিয়ে আমরা এই সিস্টেমেই করতে পারবো, আমি এইভাবেই করতাম, কারণ এটা এই ইকুয়েশন সলভ করার একটু টাফ, মানে ক্যালকুলেটর টাফ, যে তাড়াতাড়ি করতে হয়, এই জন্য এভাবে করতাম। তা আপনারা এভাবেই করবেন, এভাবেই করেন, বইয়ে আছে যেহেতু ঝামেলা হবে না, আমি দেখাইলে আবার অনেকে করবে। আচ্ছা, তাইলে আমরা এরপরে কোশ্চেনে যাই। তাহলে এটা আমরা বের করে ফেললাম যে 0.8 pf ল্যাগিং এর জন্য কি হবে। তো এখন আপনারা বুঝতেই পারতেছেন, যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে কোথায় কোথায় চেঞ্জটা হবে, জাস্ট থিটার ভ্যালু 0 হবে, আর সব সেম। আমার এই ইকুয়েশনে, এই যে এই ইকুয়েশনে থিটার ভ্যালুটা 0, এই থিটার ভ্যালুটা 0, আর সব আগের মতো। এ বুঝছি না বুঝি নাই? জি স্যার, বুঝতে পারছি। এই তো দেখেন ইকুয়েশনটা কত ছোট হয়ে গেছে, কারণ সাইন ওই 0 0 বসাইলে, থিটার জায়গায় 0 বসাইলে ইকুয়েশনটা এভাবে চলে আসে। এবার ওই আগের মতোই সব ভ্যালু বসাবেন, তারপরে 270.4 ওটা √3 দিয়ে গুণ দিলে 468.4 এটা আসে, ঠিক আছে? আর তারপরে যদি বলে 0.8 pf লিডিং, যদি লিডিং বলে তাইলে কি হবে, ওই যে মাইনাস, আমরা থিটার জায়গায় 36.87 বসাইছিলাম না, এই যে সব জায়গায়, এই যে থিটার জায়গায় 36.87 প্লাস 36.87 বসাইছিলাম, ওই জায়গায় আমরা -36.87 বসাবো, এই পার্থক্য। এই যে দেখেন, এই জায়গায় 36.87 বসাইছিলেন, এই জায়গায় জাস্ট এই যে থিটার জায়গায় -36.87 বসাবেন। তো ওরা মাইনাস না দিয়ে ওই সাইনের ভিতরে যদি মাইনাস দেন, ওই মাইনাস তো এই জায়গায় তো আগে প্লাস ছিল, ওই প্লাস ছিল ইকুয়েশনে। তো এইখানে থিটায় যদি আপনি -36.87 বসান, তাইলে তো ওইটা মাইনাসটা বাইরে নিয়ে আসা যায়, সেটাই করছে, বাইরে নিয়ে এসে মাইনাস লিখছে, মাইনাস আর টেন থিটা। এইখানে ঠিকই প্লাস লিখছে। আর কজের ভিতর তো প্লাস মাইনাস দেওয়া না দেওয়া তো কোনো বিষয় না, বুঝছেন? আপনারা কি এই ইকুয়েশনটা বুঝতে পারছেন? 3 নম্বরে এই যে এই ইকুয়েশনটা জি স্যার, বুঝতে পারছি। আগে প্লাস ছিল, এখন মাইনাস দিছে, বাট মাইনাস দিছে এবারে এখানে প্লাস বসাইছে। আপনাদের এত প্যারা নেওয়ার কিছু নাই, আপনি থিটার জায়গায় -36.87 বসাই দিবেন, তাইলেই হবে। সোজা কথা, এই ম্যাথটা যদি পরীক্ষা আসে, একবার এই ইকুয়েশন লিখে জাস্ট একবার থিটার জায়গায় 0 বসাই দিবেন, আর একবার -36.87 বসাই দিবেন, তাইলে আপনি অ্যান্সার গুলো পাইয়ে যাবেন, ঠিক আছে? বারবার লেখা লাগবে। আচ্ছা, গেল। এবারে সি, সি নাম্বারে, সি নাম্বার সহজ। এই যে হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ দিস জেনারেটর, হ্যাঁ, ইলেকট্রিক্যাল লস নাই, when it is operating at the rated current and 0.8 pf lagging. সো আমার বেসিক্যালি ওই পি আউট এর ফর্মুলাটা লিখবো, আবার ওই যে √3 VLIL cos θ বা 3 VPIP cos θ, এই ফর্মুলাটা লিখবো। ওই জানো, এই যে পি আউট, হ্যাঁ, এবার 3 VPIP cos θ নিছে, আপনার লাগলে আপনি √3 VLIL cos θ দিয়ে করলেও হবে। তাহলে 3 যদি দিয়েছে, তারপর V5, ফাই মানে ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ কত, ফেজ ভোল্টেজ 0.8 pf ল্যাগিং এর জন্য ফেজ ভোল্টেজ আমরা কত বের করছিলাম, এই যে 236.8 বের করছিলাম, তাহলে ওইটাই বসাবেন।
হয়ে গেল এই যে এই 236.8 বসাইছে, ঠিক আছে। আর আইএ কত 60 বসাইছে, cos থিটা কত 0.8 ল্যাগিং, তার 0.8 বসাইছে, বসায় এটা পাইছে 34.1। এবার যেহেতু আমার ইলেকট্রিক্যাল লস নাই, যেহেতু আরে নাই, এজন্য বাকি কোর লস আর মেকানিক্যাল লস জাস্ট অ্যাড করে দিছে। তো আপনার মনে রাখতে হবে এই কোর আর মেকানিক্যাল লস কিন্তু আপনাকে দিছিল 60 ইয়ার্সে, কিন্তু কোনো ঝামেলা নাই, আমার 50 ইয়ার্সে যে এই লস হবে আর 60 ইয়ার্সে এই লস, এগুলো সেমই হবে, ফ্রিকোয়েন্সির উপর এই লস গুলো ডিপেন্ড করে না। সো আপনার ইজিলি আপনি ইউজ করতে পারবেন, বাট আপনার মেশিন কিন্তু 50 ইয়ার্সে। যাই হোক, তো 36.6 কিলোওয়াট। এরপরে আপনি পি আউট পাইলেন, পি ইন পাইলেন, ভাগ দিলে ইটা পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলো বাচ্চাদের ম্যাথ। হ্যাঁ, এটা পেয়ে গেলেন। এরপরে ডি নাম্বারে কি বলছে দেখেন, আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি, আর সময় নাই, 5 মিনিট এক্সট্রা নিলাম। এইখানে হলো এই যে এটা এটা আর ভোল্টেজ রেগুলেশন একটু শেষ করি, আমি একটু 10 মিনিট নেই, একটু এক্সট্রা একটু সবাই একটু কনসিডার করেন। এই যে হাউ মাচ শ্যাফট টর্ক মাস্ট বি অ্যাপ্লাইড বাই দ্য প্রাইম মুভার এট ফুল লোড এন্ড হাউ লার্জ ইজ দ্য ইনডিউসড কাউন্টার টর্ক। ঠিক আছে, এবার হলো ওই যে শ্যাফট টর্ক বের করতে বলছে, আর ইনডিউস টর্ক, মানে এটাকে আমরা বলি টাউ অ্যাপ্লাইড, টাউ এপিপি এন্ড টাউ ইনডিউস, এই দুইটা বের করতে বলছে। সেই দুইটার জন্য খুব ইজি দুইটা ইকুয়েশন আছে, ওই দুইটা ইকুয়েশন জাস্ট মনে রাখলেই হয়ে যাবে। এই যে ছোট ছোট দেখেন, এই যে পি ইন ইজ ইকুয়াল টু ওমেগা এম টাউ অ্যাপ্লাইড, আর পি কনভার্ট মানে হলো বেসিক্যালি পি আউট, পি আউট ইজ ইকুয়াল টু ওমেগা এম টাউ ইনডিউস। এই দুইটা সূত্র ইউজ করলে হবে। ওমেগা এম কি, ওই যে এন এম বের করছেন না, ওই এন এম আগে শুরুতে বের করছিলেন, ওইটার সাথে টোয়াইস পাই বাই 60 গুণ দিবেন, তাইলেই আপনারা ওমেগা এম পাবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, ওমেগা এমটা হলো রেড পার সেকেন্ডে জাস্ট। তো দেখেন ওইটাই করছে, টাউ অ্যাপ্লাইড দিলে পি ইন হবে, আর টাউ ইনডিউস দিলে পি কনভার্টেড, মানে কনভার্টেড বা পি আউট একই কথা, পি আউট যে কথা কনভার্টেড একই কথা। তো পি ইন এর ভ্যালুটা বসাইছে, বসায় ওমেগা এম দিয়ে ভাগ দিছে, তারপরে নিউটন মিটার, আমরা জানি টাউ এর ইউনিট হচ্ছে নিউটন মিটার, ইউনিট গুলো ভুল না হয় যায়। আর এখানে টাউ ইনডিউসড ওইভাবে বের করছে, সেম ইকুয়েশন গেল। এরপর আমাদের লাস্ট যে ভোল্টেজ রেগুলেশন বের করতে বলছে, ওই তিনটা কেসে। ঠিক আছে, এই যে এই তিনটা কেসে, এই যে এই 1 2 3 এই তিনটা কেসে ভোল্টেজ রেগুলেশন বের করতে বলছে। তো দেখেন ভোল্টেজ রেগুলেশন কেমন বের করে, আমরা সূত্রটা আগেই শিখেছি। হ্যাঁ, the voltage regulation of a generator is defined as is a voltage regulation in no load minus full load by full load into 100%। হ্যাঁ, তো এখন দেখেন এরা লাইন ভোল্টেজ বসাইছে, আপনি যদি লাইন ভোল্টেজ বসান তাহলে প্রত্যেকটা লাইন ভোল্টেজ বসাইতে হবে, যদি ফেজ ভোল্টেজ বসান প্রত্যেকটা ফেজ ভোল্টেজ বসাইতে হবে। সো ল্যাগিং কেসে আমরা বের করছিলাম আমাদের আউটপুট টার্ম, এই যে নো লোড, নো লোড মানে কি, যখন কোনো লোড নাই, এই অবস্থায় কি হয়, ইএ আর ভি5 সমান হয়, যেটা 480 ভোল্ট আমাদের। সো দেখেন প্রত্যেক ক্ষেত্রে 480টা সেম থাকতেছে, নো লোডটা ল্যাগিং কেসেও 480, এই ক্ষেত্রেও 480, এই ক্ষেত্রেও 480। কিন্তু আমার যে ফুল লোড অর্থাৎ লোড থাকা অবস্থায় যে টার্মিনাল ভোল্টেজ সেইটা চেঞ্জ হয়, সেইটা আমরা বের করছিলাম ল্যাগিং কেসে দেখেন 410 বের করছি। হ্যাঁ, ইউনিটি কেসে 468, আর লিডিং কেসে ছিল 535। জাস্ট ক্যালকুলেট করে দেখেন কি আসছে, এটা আসছে 17.1, এটা হচ্ছে 2.6%, আর এটা হচ্ছে -10.3। ঠিক আছে, এবং মজার বিষয় হচ্ছে দেখেন আমরা গত ক্লাসে একটা জিনিস পড়াইছিলাম, যদি আমরা ল্যাগিং লোড বসাই তাহলে ভোল্টেজ রেগুলেশন ড্রাস্টিক্যালি বাড়ে। হ্যাঁ, ভোল্টেজ রেগুলেশনটা বেশি হয়। আবার ইউনিটি কেসের ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশনটা কম হয়, আর লিডিং কেস মানে পজিটিভ হয় বাট কম হয়, আর লিডিং কেসে নেগেটিভ হয়। এটা গতদিন আমরা পড়াইছিলাম, সেটাই আজকে ম্যাথের মধ্যে আমরা দেখতে পেলাম। এর মাধ্যমে আমরা এই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ, বিশেষ করে এক্সাম্পল 4.1 পড়াইছি, বাট ওটা ইম্পর্টেন্ট না। 4.2 আর 4.3 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখাইছি। আমাদের 4.4 এটা লাগবে না, এটা হচ্ছে ড্রয়িং, জাস্ট প্লটিং, এখানে কোনো ম্যাথ নাই, জাস্ট প্লট করা, ম্যাটল্যাবে কোড করে প্লট করতে হয়, এটা আমরা করছিলাম, বাট আপনাদের জন্য এটা একেবারেই দরকার নেই, এটা আমাদের লাগবে না। বাট 4.2 আর 4.3 হলে একেবারে সিনক্রোনাস অল্টারনেটরের বেসিক, এই দুটো যে মনে রাখবে সেই অল্টারনেটর সম্পর্কে ম্যাক্সিমামই জানে, এটা ধরে নেওয়া হবে। বুঝতে পারছেন? তো আমরা আজকে এই পর্যন্তই পড়তে চাইছি। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। নেক্সট দিন আমরা হচ্ছে এই যে
প্যারালাল অপারেশন অফ এসি জেনারেটরের কিছু মজার জিনিস আছে। আহ, বিশেষ করে পাওয়ার সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে কি করে, অনেক মজার কিছু জিনিস, থিওরিটিক্যাল জিনিস, ম্যাথ নাই। ম্যাথ আছে অল্প, বাচ্চাদের মতো ঐকিক নিয়মের মতো ম্যাথ, বাট আদারওয়াইজ আমাদের আজকের মতো শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আমরা আজকে ক্লাসটা শেষ করবো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? এটা আবার চ্যাট বক্সে আবার বলতেছে কেন? হচ্ছে তো আবার শেষ হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।